Hello friends, today we are going to discuss about the features of Indian Constitution including fundamental rights. আজকে আমরা ভারতের কনস্টিটিউশনের মেন ফোকাস থিম হবে আমাদের ফান্ডামেন্টাল রাইটস এবং তার সাথে ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে ফিচার্সগুলো আছে সেইগুলো। সো লেটস স্টার্ট। তো আমাদের ভারতবর্ষের কনস্টিটিউশন বা সংবিধান হচ্ছে সারা বিশ্বের সবচেয়ে বড়। কিছু কিছু ক্ষেত্রে এটা অত্যন্ত শক্তপোক্ত, আর কিছু কিছু ক্ষেত্রে এটা অত্যন্ত সহজ। শক্তপোক্ত এই জন্যই বলা হলো যে এই অ্যামেন্ডমেন্ট করা এই সমস্ত বেশ কিছু ক্ষেত্রে অত্যন্ত জটিল, যেগুলোতে বিধানসভা, লোকসভা, রাজ্যসভা প্রত্যেকটা সভারই কিন্তু অনুমোদন লাগে, সেগুলো অত্যন্ত জটিল, যেগুলো 2/3 মেজরিটি লাগে। আর কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে অত্যন্ত সহজেই হয়ে যায়, যার মধ্যে মানি বিল কিন্তু একটা। মানি বিলের এমন পাওয়ার আছে আর্টিকেল 1110, সেটাতে সহজেই কিন্তু তাতে অ্যামেন্ডমেন্ট করা সম্ভব হয়। তো ভারতবর্ষের কনস্টিটিউশনের অরিজিনালি লেন্থটা এত বেশি হওয়ার কারণ হচ্ছে এটা একটা বরোড কনস্টিটিউশন। বিশ্বের অন্যান্য কনস্টিটিউশন থেকে ভারতবর্ষের কনস্টিটিউশন বরোড করা আছে। স্পেসিফিক্যালি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, 1909, 1919 ইত্যাদি। তো যাই হোক, তো বর্তমানে এর কিন্তু আর্টিকেল সংখ্যা হচ্ছে 448টা এবং 25টা পার্ট আছে এবং 12টা শিডিউল আছে। কিন্তু তা সত্ত্বেও অরিজিনালি এটা 395টা আর্টিকেল, যেটার মধ্যে 22টা পার্ট আছে এবং 8টা শিডিউল আছে। আমাদের এটাই মনে রাখতে হবে যে টোটাল 395টা আর্টিকেল আছে এবং 22টা পার্ট আছে এবং 8টা শিডিউল আছে। এবারে এই শিডিউলগুলো ধীরে ধীরে চেঞ্জ হয়েছে কীভাবে, সেটা আমরা পরবর্তীভাবে দেখব। এর মধ্যে যেমন ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়াল সিস্টেমকে সম্পূর্ণ আলাদাভাবে রাখা হয়েছে। এর সাথে স্টেট এমার্জেন্সি, প্রেসিডেন্ট রুল, ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি এইগুলো চলে এসছে। তো বেসিক্যালি আমরা এমার্জেন্সি প্রভিশন সম্পর্কে একটু জেনে নিই। তো এমার্জেন্সি প্রভিশনস হচ্ছে আমাদের সংবিধানের আর্টিকেলে 352 ধারায় প্রথমে ফার্স্ট যে এমার্জেন্সি, সেটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি। ন্যাশনাল এমার্জেন্সি বলা হয় অথবা আর্মড রেবেলিয়ন বলা হয়। এক্ষেত্রে যদি কোথাও ভারতবর্ষের অভ্যন্তরীণ কোনো বিশাল বড় কোনো গোলযোগ হয়, সেক্ষেত্রে এটা কিন্তু জারি করা যেতে পারে। বা বিদেশি কোনো শত্রুর আক্রমণ থেকে ভারতবর্ষে যখন আক্রান্ত হয়, সেক্ষেত্রে ভারতবর্ষে কিন্তু এটা জারি হতে পারে। ভারতবর্ষে এই আর্মড রেবেলিয়ন বা ন্যাশনাল এমার্জেন্সি 3বার জারি হয়েছে অলরেডি। সেটা একবার পাকিস্তানের সাথে যুদ্ধের সময়, দ্বিতীয়বার হয়েছিল ইন্দো চায়না যুদ্ধের সময়, এবং তৃতীয়বার ইন্দিরা গান্ধী তিনি জারি করেছিলেন তার কী ভাবনা চিন্তা করে। যাই হোক, তো নেক্সট হচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি 360 ধারা। এটা যদি কোনো ভারতবর্ষের ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি নষ্ট হয়ে যায় সম্পূর্ণভাবে, সেক্ষেত্রে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সিটা জারি করা যেতে পারে, যেটা ভারতবর্ষে আজ পর্যন্ত একবারও জারি হয়নি। ও মাঝে আবার একটা স্কিপ হয়ে গেল, সেটা হচ্ছে 356 হচ্ছে প্রেসিডেন্টস রুল অথবা স্টেট এমার্জেন্সি। এক্ষেত্রে বলা যায় যে রাজ্য সরকার যদি কেন্দ্র সরকারের কোনো কিছু ডাইরেকশানকে ফলো না করতে পারে বা ফেলিওর অফ অ্যাডমিনিস্ট্রেটিভ মেকানিজম হয়ে যায়, তার সরকার ভালো চালাতে না পারে, সেক্ষেত্রে এইটা কিন্তু জারি হয়। এটা বহুবার জারি হয়েছে বহু স্টেটে। ঝাড়খণ্ডেও লাস্টে বেশ কয়েক বছর ধরে স্টেট এমার্জেন্সি জারি ছিল। নেক্সট আমরা আমাদের টপিকে চলে আসবো, সেটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইটস মানে আমরা সকলে জানি অধিকার, যেটা আমরা সংবিধান থেকে পাই। তো আমাদের অধিকারগুলি আর্টিকেল 14 থেকে আর্টিকেল 32 পর্যন্ত অধিকারগুলি বর্ণিত আছে। তো আর্টিকেল 14 হচ্ছে রাইট টু ইকুয়ালিটি মানে হচ্ছে ইকুয়াল বিফোর এনি ল, ইকুয়াল বিফোর ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভারতের প্রত্যেকটি লোকের লয়ের সামনে, তাদের আইনের সামনে সবার সমান অধিকার, এবং আইন সবাইকে সমানভাবে দেখে। এই জন্যে জুডিশিয়ারি সিস্টেমে দেখা যাবে যে জুডিশিয়ারি চোখ বন্ধ করে থাকে। আর্টিকেল 15 হচ্ছে কোনো ব্যক্তিকে তার লিঙ্গ, বর্ণ, জাতি বা তার জন্মস্থান অনুপাতে কোনোভাবেই তার প্রতি ডিসক্রিমিনেশন বা বৈষম্যমূলক আচরণ করা যাবে না। আর্টিকেল 16 বলছে ম্যাটার্স অফ পাবলিক এমপ্লয়মেন্টে প্রত্যেককে সমান সুযোগ অধিকার দেওয়া হবে, এক্ষেত্রে অনেকের কোশ্চেন থাকতে পারে, তাহলে হয়তো SC ST জেনারেল এত কিছু কোটা কীভাবে তৈরি হয়ে গেল। তো এক্ষেত্রে বলা যেতে পারে যে মন্ডল কমিশন গঠন হয়েছিল। তো মন্ডল কমিশনের গঠন হওয়ার পরে এই সিস্টেমটা চেঞ্জ হয়েছিল এবং অ্যামেন্ডমেন্ট করার পরে বলা হয়েছিল যে 27% ওবিসিদের জন্য কোটা থাকবে এবং রেস্ট অফ দ্য কোটা সেটা SC ST
এবং অন্যান্য যে ব্যাকওয়ার্ড ক্লাসেস তাদের জন্য থাকবে, কিন্তু মেন টোটাল যে কোটাটা সেটা 50%-এর উপরে কিন্তু ক্রস করবে না। নেক্সট আমরা চলে আসবো, সেটা হচ্ছে অ্যাবলিউশন অফ টাইটেল। আর্টিকেল 18 অ্যাবলিউশন অফ টাইটেল এক্সেপ্ট মিলিটারি অ্যান্ড একাডেমিক। এই মিলিটারি একাডেমিক টাইটেল কেউ যদি ডক্টরেট করে, এক্সেপ্ট মিলিটারি টাইটেল যেগুলো পরমবীর চক্র এই সমস্ত পায়, এবং যারা ব্রিগেডিয়ার টিগ্রেডিয়ার থাকে তারা তাদের কিন্তু টাইটেল রাখতে পারে। কিন্তু তাছাড়া যারা নর্মালি যেটা টাইটেল আগের যেটা ছিল, যেমন রাজা, দিওয়ান, বাহাদুর ইত্যাদি, এই সমস্ত টাইটেল কিন্তু অ্যাবলিশ করা হয়ে গেছে আর্টিকেল 18-এ। আর্টিকেল 19 হচ্ছে রাইট টু ফ্রিডম। এই রাইট টু ফ্রিডম আর্টিকেলটা কিন্তু পরীক্ষায় বহুবার আসে। রাইট টু ফ্রিডম হচ্ছে আমাদের স্বাধীনতার অধিকার। স্বাধীনতার অধিকার মধ্যে কী কী পড়ে? কথাবার্তার অধিকার, জমায়েত করার অধিকার, কোনো কিছু সংগঠন তৈরি করার অধিকার, কোথাও ঘোরাফেরা করার অধিকার, এবং যে কোনো জায়গায় বসবাস করার অধিকার আছে, এবং যে কোনো পেশা করতে পারে। এটা 6টা অধিকার আছে, 6 লিবার্টিস। কিন্তু এই অধিকারগুলোর উপর রেস্ট্রেন করা যায়, এই যেমন জমায়েত করা বা ঘোরাফেরা করা। আমরা সকলে জানি এখন কোভিড-19 পরিস্থিতির জন্য আমরা 9টা থেকে 5টা পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের আইন অনুযায়ী আমরা ঘোরাফেরা করতে পারছি না। তাহলে এটা কি আমাদের ঘোরাফেরার অধিকার খর্ব হচ্ছে? কিন্তু সেটা করতে পারে ফর পাবলিক সেফটি। এক্ষেত্রে রেস্ট্রেন করা সম্ভব। আচ্ছা, নেক্সট আমাদের যে আর্টিকেল আসছে সেটা হচ্ছে আর্টিকেল 20, প্রোটেকশন অ্যাগেনস্ট কনভিকশন অফেন্সেস, যেটা অ্যান্টিসিপেটরি বিল পাওয়া যায়, অ্যান্টিসিপেটরি বিল। সেই বেলটা এই আর্টিকেলের এগেনস্টে কিন্তু আছে। নেক্সট আর্টিকেল আসছে আমাদের আর্টিকেল 21, লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। আমাদের প্রত্যেকেরই পার্সোনাল লিবার্টি থাকবে, ব্যক্তি স্বাধীনতা অধিকার থাকবে, জীবনের অধিকার থাকবে। সেক্ষেত্রে আমাদের আর্টিকেল 21 কিন্তু প্রচুরভাবে হেল্প করে। আর্টিকেল 21 হচ্ছে এলিমেন্টারি এডুকেশন। আমরা প্রত্যেকে জানি ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 8 পর্যন্ত প্রত্যেককে একদম ফ্রি অফ কস্ট গভর্নমেন্ট পড়াশোনা সমস্ত কিছু দিচ্ছে এলিমেন্টারি এডুকেশনে। আর্টিকেল 22তে বলছে অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন। তো অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন, এক্ষেত্রে অ্যারেস্ট এবং ডিটেনশনের ক্ষেত্রে স্পেসিফিক কিছু নেচার্স বলা হয়েছে, যেক্ষেত্রে অ্যারেস্ট করা যাবে বা ডিটেনশন করা যাবে। আর্টিকেল 23 আমাদের যেটা ইমপ্লিমেন্ট করছে, তো আর্টিকেল 23 হচ্ছে আমাদের হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড ফোর্সড লেবার। হিউম্যান ট্রাফিকিং একটা আইনত অপরাধ, মানুষকে মানব তস্করি যেটাকে বলা হয়, মানুষ পাচার, এবং কেউ কাউকে জোর করে কোনো কিছু পরিশ্রম করে লেবার খাটানো, এটাকে করা সম্ভব নয়। আর্টিকেল 25 বলছে ফ্রিডম অফ প্রফেশন অ্যান্ড প্রপোগেশন অফ রিলিজিয়ান। ফ্রিডম অফ প্রফেশন, যে কোনো ধরনের যে খুশি ধরনের তারা নিজের পেশা চয়েস করতে পারে, এবং ধর্ম বিষয়ে প্রত্যেকে নিজের ধর্মকে প্রচার করতেই পারে। এই জন্য আমরা চারদিকে দেখি বিভিন্ন ধর্মের প্রচার হচ্ছে, মাইক বক্স বিভিন্নভাবে। তো আর্টিকেল 26 হচ্ছে ম্যানেজ অফ রিলিজিয়াস অ্যাফেয়ার্স। তো এই রিলিজিয়াস অ্যাফেয়ার্সগুলোকে ম্যানেজ করার জন্য কিন্তু সংবিধান কিন্তু ছাড় দিয়েছে, যেভাবে হোক আমরা কিন্তু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্সগুলো, ধর্মীয় সভাগুলো বা সমিতিগুলো আমরা কিন্তু অ্যাফেয়ার্সগুলো করতে পারি। আর আর্টিকেল 27 পেমেন্ট অফ ট্যাক্সেস ফর প্রমোশন অফ রিলিজিয়ান। এই যে ধর্মের পুজো, দুর্গা পুজোর সময়, কালী পুজোর সময় বিভিন্ন যে চাঁদা করে আদায় করে, স্বেচ্ছায় সবাই দেয় বলে, অবশ্য এটা স্বেচ্ছায় দেওয়ার ক্ষেত্রে বলা আছে, কিন্তু এক্ষেত্রে ডোনেশনের জিনিসটা বলা আছে, এখান থেকে এটা বলা নাই যে দিতেই হবে। তো আর্টিকেল 27 পেমেন্ট অফ ট্যাক্সেস বলে ফর প্রমোশন অফ রিলিজিয়ান। নেক্সট আমাদের আর্টিকেল 28 যে কোনো ধরনের রিলিজিয়াস ধর্মীয় সভা সমিতি, কিছু কালচার, কিছু এডুকেশনাল ইনস্টিটিউশনে কিন্তু করা যায়, যেমন খ্রিস্টান মিশনারি ইনস্টিটিউশন, তারা কিন্তু সমস্ত জিনিস করতে পারে, ধর্মীয় পড়াশোনা। আর্টিকেল 29 বলছে প্রোটেকশন অফ ল্যাঙ্গুয়েজ স্ক্রিপ্ট অফ মাইনরিটি। তাদের যে ল্যাঙ্গুয়েজ, তাদের কথাবার্তা, তাদের লেখা, যেমন সাঁওতালদের যেমন অলচিকি ভাষার ক্ষেত্রে কিন্তু প্রোটেকশন আছে আর্টিকেল 29-এ। তারা নিজের ভাষা, নিজের ধর্ম, নিজের জাতি বর্ণ, তারা কিন্তু নিজেরাই থাকতে পারে, সেক্ষেত্রে কারো কিছু বলার কোনো অধিকার নেই। আর্টিকেল 30 হচ্ছে রাইট অফ মাইনরিটি টু এস্টাবলিশ অ্যাডমিনিস্ট্রেট এডুকেশনাল ইনস্টিটিউশন। যেমন দেখুন,
বিভিন্ন জাতিদের তাদের নিজস্ব এডুকেশনাল ইনস্টিটিউশন বা পড়াশোনা করার জন্য তারা স্কুল কলেজ এই সমস্ত তারা নিজেরা খুলতে পারে। তারা সেই যে স্কুল কলেজগুলো খুলবে সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু তাদের নিজেদের হাতেই থাকবে। হ্যাঁ, গভর্নমেন্টের নর্মস অনুযায়ী তারা হতে পারে, এবারে গভর্নমেন্ট যেভাবে নর্মস তৈরি করবে কিন্তু সমস্ত প্রক্রিয়া তারা নিজেরাই চালাবে। এর মাঝে একটা আর্টিকেল ছিল, সেটা হচ্ছে আর্টিকেল 31। আর্টিকেল 31 ছিল সেটা রাইট টু প্রপার্টি। তো রাইট টু প্রপার্টি আর্টিকেলটা এটা কিন্তু ফান্ডামেন্টাল রাইটস থেকে ডিলিট করা হয়েছে। ফান্ডামেন্টাল রাইটস থেকে ডিলিট করে দেওয়া হয়েছে বাই 44th অ্যামেন্ডমেন্ট। 44তম অ্যামেন্ডমেন্ট জারি করে এটা ডিলিট করা হয়েছে 1978 সালে। এখন বর্তমানে এটা কিন্তু লিগ্যাল রাইট 300A পার্ট 12 এটা কিন্তু বর্ণিত আছে। বর্তমানে এই যে আর্টিকেলগুলো চেঞ্জ হচ্ছে এটা কন্টিনিউয়াসলি চেঞ্জিং। তো বর্তমানে যে রিসেন্ট যে অ্যামেন্ডমেন্ট হয়েছে সেই রিসেন্ট অ্যামেন্ডমেন্টটা ভারতের 104তম অ্যামেন্ডমেন্ট হয়েছে। 104তম অ্যামেন্ডমেন্ট 2020 সালে হয়েছে। সেটাতে বলা হয়েছে SC/ST যেটা অলরেডি শেষ হয়ে যাচ্ছিল ওদের কোটা বিলটা, সেক্ষেত্রে ওরা কিন্তু 10 বছর আরও এক্সটেনশন করে বাড়িয়েছে। এক্ষেত্রে একটা জিনিস করেছে কেন্দ্র সরকার, যেটা হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ানদের যে 2টো সিট ছিল লোকসভায়, সেই 2টো সিট কিন্তু ওরা কিন্তু অ্যাবলিশ করে দিয়েছে। ওরা আর ওই মাইনরিটির মধ্যে আর দেয়নি। থ্যাংক ইউ ফর অল, থ্যাংক ইউ ভিউয়ার্স।